ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেল। তোমাদের সামনে নিয়ে এসেছি ইন্ডিয়ান পলিটির আরো একটি ভিডিও, যে ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি আসন্ন পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো বিগত পরীক্ষায় এসেছে এবং পরবর্তীতেও যে ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে। এই ভিডিওগুলি তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে, কোশ্চেনের স্ট্রাকচার কিরকম হতে পারে এবং সেই কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের স্ট্রাকচারকে আমরা কিভাবে মেনটেন করতে পারি। দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি বলছে। আজকের প্রথম প্রশ্ন, প্রভিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান এক্সেট্রা, অর্থাৎ ইজ আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার, ধর্ম ইত্যাদির ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ ভারতীয় সংবিধানের 15 অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের অন্তর্গত? অপশন এতে বলছে দ্য রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, অপশন বিতে বলছে দ্য রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, অপশন সিতে বলছে দ্য কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, অপশন ডিতে বলছে দ্য রাইট টু ইকুয়ালিটি। অর্থাৎ প্রভিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান এক্সেট্রা, আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশন, যেগুলো আর্টিকেল 15 অধ্যায়ের মধ্যে পড়ে, ইজ আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার, এটা কোন বিষয়কে চিহ্নিত করছে? তাহলে বুঝতেই পারছো এর অ্যান্সার কি হতে চলেছে। যারা যারা মনে করছো এর অ্যান্সার কি হতে পারে, তারা তাদের অ্যান্সারটা আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এইভাবে যদি তোমরা আমাদের সাথে অ্যান্সার করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের একটা নিজেদের অ্যান্সার করার প্রবণতাও কিন্তু তৈরি হবে। ঠিক আছে, ইতিমধ্যে আমরা তোমাদের অনেকের কাছ থেকে অ্যান্সার পেয়েছি। চলো দেখে নেওয়া যাক এর কারেক্ট অ্যান্সারটি কি। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, দ্য রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সমতার অধিকার। আর্টিকেল 15 ইজ আ পার্ট অফ রাইট টু ইকুয়ালিটি, যেটা আর্টিকেল 14 থেকে এবং 18 মধ্যে বলা হয়েছে। অর্থাৎ আর্টিকেল 15 এ যে সমতার অধিকার রয়েছে, এটি কিন্তু তারই অংশ, যে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো রকম ভাবে কিন্তু ডিসক্রিমিনেট, অর্থাৎ তার যে অধিকার, তার থেকে কিন্তু বৈষম্য তার সাথে করা যাবে না। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, দ্য ওয়ার্ড মাইনরিটি ইজ নট ডিফাইন্ড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সংবিধানে সংখ্যালঘু শব্দটির নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। কারণ কি বলছে, রিজন, কারণ সংখ্যালঘু কমিশন একটি সাংবিধানিক সংস্থা নয়। এবার আমাদের কি করতে হবে, এর মাধ্যমে আমাদের যে অ্যাসারশন অর্থাৎ বিবৃতি যেটা দিয়েছে, এটা কি তার উপযুক্ত কারণ যে ভারতের সংখ্যালঘু শব্দটা না থাকার? সেটা কি তোমাদের মনে হয়? যদি মনে হয় সেটা তাহলে ঠিক, যদি মনে হয় যে না এটা ঠিক না, তাহলে তার এর অ্যান্সার কি সেটা কিন্তু আমাদেরকে করতে হবে। কি বলছে, এখানে অপশন দিয়ে দিয়েছে। অপশন এ তে বোথ এ এন্ড আর আর ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বি বলছে বোথ এ এন্ড আর ট্রু বাট আর ইজ নট আ কারেক্ট এক্সপ্লেনেশন। অপশন সি বলছে এ ট্রু বাট আর ইজ ফলস। ডি বলছে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। তাহলে রাইট অ্যান্সার কি হবে? ওয়েল, অনেকের কাছ থেকে আমরা অ্যান্সার পাচ্ছি, বাকিরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, চুপ করে থেকো না, ভুল হতেই পারে, ভুলের মাধ্যমে কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, অনেকের কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি। রাইট অ্যান্সারটা হচ্ছে অপশন বি, বোথ এ এন্ড আর আর ট্রু বাট আর ইজ নট আ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সংবিধানের সংখ্যালঘু শব্দটিকে সংজ্ঞায়িত করা হয়নি এবং সংখ্যালঘু কমিশন আইনি সংস্থা নয়, এটি একটি সাংবিধানিক আইনি সংস্থা, এটি একটি সাংবিধানিক সংস্থা নয়। কিন্তু তা সত্ত্বেও কি হচ্ছে, যে এর মানে তার জন্যই কিন্তু যে মাইনরিটির কোনো স্পেসিফিক সংজ্ঞা নেই, এটা কিন্তু কখনোই না। তাই এ এবং আর অর্থাৎ অ্যাসারশন এবং রিজন দুটো ঠিক হওয়া সত্ত্বেও আর অর্থাৎ রিজনশন কিন্তু কখনোই কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে না অ্যাসারশনে। পরবর্তী কোশ্চেন দেখে নেব। পরবর্তী কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং আর স্টেটেড ইন দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধানে নিম্নলিখিত কোনটি বলা হয়েছে এর মধ্যে? অপশন এ বলছে রাষ্ট্রপতি সংসদের কোন কক্ষের সদস্য হবে না। অপশন 2 তে বলছে দ্য পার্লামেন্ট শ্যাল কনসিস্ট অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড 2 হাউস, সংসদ রাষ্ট্রপতি দুটি কক্ষ নিয়ে গঠিত। তাহলে এর অপশন কোনটা হবে সেটা আমাদেরকে জানাতে হবে। এ বলছে 1 অনলি, বি বলছে 2 and 1 অনলি, সি বলছে 2 অনলি, আর ডি বলছে নাইদার নর আর 2। ভালো করে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি বলেছে সেটা আগে আমাদের বুঝতে হবে। বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং আর স্টেটেড ইন দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধান নিম্নলিখিত কোনটা বলা হয়েছে? রাষ্ট্রপতি সংসদের কোন কক্ষের সদস্য হবে না, এটা বলা হয়েছে কি? নাকি বলা হয়েছে যে দ্য পার্লামেন্ট শ্যাল কনসিস্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড 2 হাউস?
সংসদ, রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ নিয়ে গঠিত হবে। এর মধ্যে রাইট কোনটা হবে? সেই যে পেয়ারটা, সঠিক পেয়ারটা আমাদের এখান থেকে চিহ্নিত করতে হবে। একদম ঠিক যারা বলছো, ঠিক অ্যান্সার, একদম ঠিক বলেছো। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। বোথ 1 and 2 দুটোই কিন্তু কারেক্ট। কারণ আর্টিকেল 58-এ বলা হয় যে রাষ্ট্রপতি সংসদের সদস্য নন, ঠিক আছে, এবং অনুচ্ছেদ 79 অনুযায়ী সংসদ, রাষ্ট্রপতি ও দুই কক্ষ মিলেই কিন্তু গঠিত হয়। আমরা কিন্তু জানি যে রাষ্ট্রপতি কিন্তু সংসদের সদস্য নয়। রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টে যে দুটো কক্ষ আছে আমাদের, লোকসভা, রাজ্যসভা, সেই দুটোর কিন্তু সদস্য নয়। কিন্তু আর্টিকেল 79 অনুযায়ী আমাদের যে পার্লামেন্ট, সেটা কিন্তু রাষ্ট্রপতি এবং উচ্চসভা, এলএস এবং হচ্ছে আরএস, এলএস এবং আরএস অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা, এই দুটোকে নিয়ে কিন্তু গড়ে ওঠে। এটা হচ্ছে প্রেসিডেন্ট, ঠিক আছে। প্রেসিডেন্ট, এলএস আর আরএস অর্থাৎ লোকসভা, রাজ্যসভা, এই নিয়ে কিন্তু তৈরি হয়। পরবর্তী কোশ্চেন, ভারতে অবস্থানরত একজন ব্রিটিশ নাগরিক কোন অধিকার দাবি করতে পারে না? ব্রিটিশ সিটিজেন স্টেইং ইন ইন্ডিয়া ক্যান নট ক্লেইম দ্য রাইট টু। অপশন এ বলছে ফ্রিডম টু ট্রেড অ্যান্ড প্রফেশন। অপশন বি বলছে ইকুয়ালিটি বিফোর দ্য ল। অপশন সি বলছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। অপশন ডি হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন। কোনটা একজন ব্রিটিশ নাগরিক দাবি করতে পারে না এর মধ্যে? ওকে, অনেকে অ্যান্সার পেয়েছি। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। সে কিন্তু অনলি ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তারাই কিন্তু রাইট টু প্র্যাকটিস ট্রেড অর প্রফেশন, অর্থাৎ ভারতীয় নাগরিকই কিন্তু একমাত্র পেশা ও বাণিজ্য পরিচালনা করার অধিকার পায় অনুচ্ছেদ 19 অনুযায়ী, অর্থাৎ আর্টিকেল 19 অনুযায়ী। এইটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের জন্যই কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে। কোনো ফরেনাররা কিন্তু এটাকে ভোগ করতে পারে না। আর যে বাকি তিনটে ছিল, আইনের সামনে সমতার অধিকার, ইকুয়ালিটি বিফোর দ্য ল, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এন্ড ফ্রিডম অফ রিলিজিয়ন, এগুলো কিন্তু একজন যেমন ইন্ডিয়ান সিটিজেন ভোগ করতে পারে, সেই সঙ্গে একজন ফরেনারও কিন্তু ভোগ করতে পারেন, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে দেখো, দ্য পার্লামেন্ট ক্যান মেক এনি ল ফর দ্য হোল অফ এনি পার্ট অফ ইন্ডিয়া ফর ইমপ্লিমেন্টিং ইন্টারন্যাশনাল ট্রিটিস। আন্তর্জাতিক চুক্তি কার্যকর করার জন্য সংসদ সমগ্র ভারত বা ভারতের কোনো অংশের জন্য আইন প্রণয়ন করতে পারে, ঠিক আছে। অপশন এ, প্রশ্ন বোঝা গেছে কি বলেছে, আন্তর্জাতিক চুক্তি কার্যকর করার জন্য সংসদ সমগ্র ভারত বা ভারতের কোনো অংশের জন্য আইন প্রণয়ন করতে পারে। অপশন এ বলছে উইথ দ্য কনসেন্ট অফ অল দ্য স্টেট, সমস্ত রাজ্যের সম্মতিতে করতে পারে, ঠিক আছে। তারপর অপশন বি তে বলছে উইথ দ্য কনসেন্ট অফ মেজরিটি অফ স্টেট, অধিকাংশ রাজ্যের সম্মতিতে করতে পারে। অপশন সি বলছে উইথ দ্য কনসেন্ট অফ দ্য স্টেট কনসার্ন, সংশ্লিষ্ট রাজ্যের সম্মতিতে করতে পারে। অপশন ডি তে বলছে উইদাউট কনসেন্ট অফ এনি স্টেট, এবং কোন রাজ্যের সম্মতি ছাড়াই করতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি কার্যকর করার জন্য সংসদ যখন সমগ্র ভারতে একটা আইন কার্যকর করে, তখন সেক্ষেত্রে কোনটা মেনটেন করে সে সেই আইনটা প্রণয়ন করে, সেটাই আমাদের কাছে কিন্তু এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে। ওয়েল, অনেকেই কারেক্ট অ্যান্সার জানিয়েছে। না, ভুল বলছো, একটু ভেবে বলতে হবে, একটু ধৈর্য ধরো, প্রশ্নটা ভালো করে পড়ো, অপশনগুলো ভালো করে পড়ো, তারপর অ্যান্সার জানাও। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, অর্থাৎ এক্ষেত্রে কোনো রাজ্যের সম্মতির কিন্তু কোনো দরকার নেই, কারণ আন্ডার আর্টিকেল 253 পার্লামেন্ট ক্যান মেক লস টু ইমপ্লিমেন্ট ইন্টারন্যাশনাল ট্রিটিস উইদাউট স্টেট কনসেন্ট, অর্থাৎ যখন পার্লামেন্ট কোনো আন্তর্জাতিক চুক্তিকে কার্যকর করে, তখন কিন্তু সংসদের রাজ্যের সম্মতির কিন্তু কোনো প্রয়োজন পড়ে না, রাজ্যের অনুমতি ব্যতীত কিন্তু আইন প্রণয়ন করতে পারে। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, which of the following is not included under the right to freedom in the constitution of India? ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকারে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়, সেটা আমাদের কাছে জানতে চেয়েছেন। অপশন এ বলছে টু অ্যাসেম্বলি,
পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস। অপশন বি বলছে টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অপশন সি বলছে দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। অপশন ডি বলছে টু প্রমোট ওয়ান্স রিলিজিয়ন থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। কোনটা অন্তর্ভুক্ত নয় বলেছে, কিন্তু হয় কিন্তু নয়। তাই নয় আর হয় এই যে প্রশ্নে দেওয়া থাকে, এটা কিন্তু খুব ভালো করে দেখে তারপর অ্যান্সার করবে। যারা যারা হয় নয় গোলাচ্ছ তারা কিন্তু একটু দেখো, ভালো করে দেখো তারপর অ্যান্সার করো। ওকে, দেখি রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। Freedom to promote religions comes under the right to freedom of religion, Article 25, not under the right to freedom, Article 19. অর্থাৎ ধর্ম প্রচারের যে স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতার যে অধিকার, সেটা কিন্তু আর্টিকেল 25-এর অন্তর্গত। স্বাধীনতার অধিকার আর্টিকেল 19-এর কিন্তু নয়। তাহলে এখানে আমাদের কি হলো, এখানে অপশন বি কিন্তু আমাদের কারেক্ট। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, ভারতীয় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের সঠিক গোষ্ঠীটি নির্বাচন করো। সিলেক্ট দ্য কারেক্ট গ্রুপ অফ ফান্ডামেন্টাল রাইটস প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এতে কি বলছে রাইট টু ইকুয়ালিটি, বিতে বলছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, সিতে বলছে রাইট টু ফিনান্সিয়াল সাপোর্ট ফর হায়ার প্রফেশনাল এডুকেশন, ডিতে বলছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, ইতে বলছে রাইট টু প্যাটার্নাল প্রপার্টিস। তাহলে এর মধ্যে কোনটা ঠিক, বি ডি এন্ড ই না সি ডি এন্ড ই নাকি এ বি ডি নাকি এ সি এন্ড ই? ঠিক করে পড়ে অ্যান্সার গুলো করো। ওকে, অনেকের কাছ থেকে আমরা অ্যান্সার পাচ্ছি। হ্যাঁ, একটু ভেবে করো। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, এ বি অ্যান্ড ডি। ফান্ডামেন্টাল রাইটস ইনক্লুড ইকুয়ালিটি, ফ্রিডম অ্যান্ড রিলিজিয়ান অ্যান্ড কনস্টিটিউশনাল রেভিডিস বাট নট ফিনান্সিয়াল সাপোর্ট অর প্রপার্টি রাইটস। অর্থাৎ মৌলিক অধিকারের সমতা, ধর্মীয় স্বাধীনতা সাংবিধানিক প্রতিবিধানে অন্তর্ভুক্ত, কিন্তু উচ্চশিক্ষা সহায়তা বা পৈতৃক সম্পত্তি কিন্তু নয়। দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে প্রতিরোধমূলক আইন সম্পর্কিত, অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশনের সম্পর্কিত? 25, 22, 28, 26। খুব সোজা কোশ্চেন, বলো এর রাইট অ্যান্সার কি হবে? ওয়েল, একদম ঠিক বলেছো। যারা অ্যান্সার দিচ্ছ খুব ভালো পারফর্ম করছো, অনেকেই অনেকে একটু একটু ভুল করছো, একটু প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। রাইট অ্যান্সার হচ্ছে আর্টিকেল 22। Article 22 provides provision related to preventive detention with procedural safeguards, অর্থাৎ অনুচ্ছেদ 22-এ কিন্তু এই নিবর্তনমূলক আটক আইন সম্পর্কে এই বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, which of the following was declared fundamental right in 2017 by the সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? 2017 সালে ভারতের সুপ্রিম কোর্ট নিম্নলিখিত কোনটিকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে? অপশন এ, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। অপশন বি, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। অপশন সি, রাইট টু প্রাইভেসি। অপশন ডি, রাইট টু এগেইনস্ট এক্সপ্লয়টেশন। খুব সোজা কোশ্চেন, আগে একটি ভিডিওতেও এই কোশ্চেনটা এরকমই একটা কোশ্চেনই তোমাদের সাথে আলোচনা করেছি। ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে এর রাইট অ্যান্সারটি কি হবে। তবে দেখতেই পাচ্ছ এই একই ধরনের কোশ্চেন কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, যেরকম যেহেতু আমি আগের ভিডিওতে এরকম একটি কোশ্চেন ঠিক সেম, ওইটা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এটা খুব অ্যান্সার করা একদম সময় লাগবে না, খুব ইজি। ওকে, চলো দেখে নেই রাইট অ্যান্সার। এটা হচ্ছে রাইট টু প্রাইভেসি। In the Justice K.S. Puttaswamy case 2017, the Supreme Court declared privacy as a fundamental right under Article 14, 19 and 21. অর্থাৎ এই যে রাইট টু প্রাইভেসি কিসের কিসের মধ্যে পড়ে?
14, 19 এবং 21-এর মধ্যে কিন্তু রাইট টু প্রাইভেসি কিন্তু পড়ে। তাই এটাকে কিন্তু একটা মৌলিক অধিকারও কিন্তু বলা যেতে পারে, অর্থাৎ গোপনীয়তা রক্ষার অধিকার। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে কোন অধিকার প্রদান করেছেন? এ বলছে সিকিউরিটি ইন রিলেশন টু কনভিকশন অফ ক্রাইম, অপশন বি বলছে ইলিগাল পারচেজ সেল প্রভিশন ইন ম্যানকাইন্ড, অপশন সি বলছে প্রভিশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, অপশন ডি হচ্ছে প্রভিশন অফ ট্যাক্স অন গ্রাউন্ডস রিলিজিয়ান। একদম সোজা কোশ্চেন, খুবই সোজাই কোশ্চেনের এটা। যারা যারা ফান্ডামেন্টাল রাইটস খুব ভালো করে পড়ে নিয়েছো, খুব ভালো করেছো, মানে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, ঝটপট উত্তরটা দিয়ে ফেলো তারা। ওয়েল, রাইট অ্যান্সার হচ্ছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, অর্থাৎ আর্টিকেল 29 অনুযায়ী কি করে, আর্টিকেল 29 প্রোটেক্ট করে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট অফ মাইনরিটিস, অর্থাৎ অনুচ্ছেদ 29 অনুযায়ী সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কিন্তু সুরক্ষিত করা হয়েছে। এটা কিন্তু আর্টিকেল 29 এর মধ্যে পড়ে। রাইট অ্যান্সার তাহলে কি হলো, অপশন সি। পরবর্তী কোশ্চেন দেখবো কি বলছে, which of the following article of the Indian Constitution deals with the protection of interest of minorities? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষা নিয়ে আলোচনা করে? আর্টিকেল 20, 20 এ, 24 না 29? বলে ফেলে কারেক্ট অ্যান্সার কি হবে। ওকে, একদম ঠিক। রাইট অ্যান্সার যা যা দিয়েছো দেখতেই পাচ্ছি, খুব ভালো। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, আর্টিকেল 29 ডিলস উইথ মাইনরিটি রাইটস, অর্থাৎ অনুচ্ছেদ 29 কিন্তু সংখ্যালঘুদের অধিকার নিয়ে আলোচনা করে থাকে। পরবর্তী কোশ্চেন দেখে নেব, which of the following articles in the constitution of India explains the right to education, অর্থাৎ কোথায় শিক্ষার অধিকার সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করা হয়েছে কোন আর্টিকেলে? আর্টিকেল 12, আর্টিকেল 5, আর্টিকেল 23, আর্টিকেল 21 এর এ। খুব সহজ কোশ্চেন এটাও। আমরা যে তোমাদের জন্য কোশ্চেন সেট রেডি করছি তাতে মিডিয়াম টু হার্ড, তার সাথে কিছু সহজ, সবটা মিলিয়ে কিন্তু কোশ্চেন গুলো রেডি করছি। এগুলো এইভাবেই কিন্তু পরীক্ষার কোশ্চেন আসে, কিছু মিডিয়াম আসে, কিছু হার্ড আসে, আর কিছু একদম সিম্পল আসে। সবটা কিন্তু সিম্পল আসে না, বা সবটাও কিন্তু হার্ড আসে। ওকে, যারা যারা অ্যান্সার দিয়েছো একদম সঠিক অ্যান্সার দিয়েছো। আর্টিকেল 21 এর এ বলা হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সে যারা বাচ্চা আছে তাদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষাকে সুনিশ্চিত করতে হবে। এই ছিল তোমাদের আজকের সমস্ত কোশ্চেন এবং তার অ্যান্সার। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তোমাদের ফিডব্যাক কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। যারা যারা আমাদের এই ক্লাসগুলো দেখছো তারা যদি ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে কমেন্ট সেকশনে ক্লিক করে কিন্তু তোমরা এই পিডিএফ কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এছাড়া আর একটা যে জিনিস বলার সেটা হচ্ছে ইতিমধ্যে আমাদের কিন্তু WBCS এর ফুল ডেসক্রিপটিভ ক্লাসের ব্যাচেস কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে, অনেকে এর মধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তাই যারা যারা প্রিপারেশন শুরু করছো নতুন WBCS এর জন্য, বা যারা অনেকদিন ধরে করছো, তারা যদি আমাদের সাথে আমাদের জয়েন হতে চাও, আমাদের এক্সপার্টসদের কাছ থেকে যদি তোমরা প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে কিন্তু যুক্ত হতে পারো। এবং এর জন্য কিন্তু 799 পার মান্থ একটা ন্যূনতম ফিজ রাখা হয়েছে। এর জন্য এর পাশাপাশি তোমরা কিন্তু এই সমস্ত ক্লাসের ভিডিও রেকর্ড যেমন পাবে, তার সঙ্গে কিন্তু ক্লাসের পিডিএফ ভিডিও কিন্তু ক্লাসের যেই মুহূর্তে শেষ হচ্ছে সেই মুহূর্তে কিন্তু সমস্ত ম্যাটেরিয়ালস এর পিডিএফও কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দেব। তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।